আমাদের আজকের ডিসকাশন শেয়ারিং হবে হার্ট ইন কিডনি ডিজিজ। হ্যাঁ, এটা আমাদের একটা স্পেশাল পপুলেশন, যে আমাদের অনেক কার্ডিয়াক পেশেন্টের মধ্যে কিডনি প্রবলেম থাকে, রেনাল ফেলিওর, এফএআই অথবা ক্রনিক কিডনি ডিজিজ। সেই সমস্ত পেশেন্টকে আমাদেরকে ডিল করতে হয়, আমাদেরকে ম্যানেজ করতে হয়, আইদার ইন্ডিভিজুয়ালি অর উইথ কোলাবোরেশন উইথ নেফ্রোলজিস্ট। আর পরীক্ষায় এটার থেকে আসলে ওই ছোটখাটো অনেক সময় এই ইয়েগুলো শর্ট নোট থাকতে পারে, অথবা ম্যানেজমেন্ট ইস্যু, স্পেশাল পপুলেশন হিসাবে কিডনি ডিজিজের ম্যানেজমেন্ট ইস্যু সেগুলো থাকতে পারে। তো আমার এটা হচ্ছে বেসিক্যালি সরি বুক বেসড, কাজে এখানে যাদের ওই চ্যাপ্টারটা পড়া আছে তাদের হয়তো রিভিশন হয়ে যাবে, আর যাদের পড়া নাই তারা জাস্ট এখান থেকে আশা করি মোটামুটি কি মেসেজগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, তো আমরা আগাইতে পারি। প্রথমে কিছু কথা আছে যে পেশেন্টস উইথ কার্ডিওভাস্কুলার ডিজিজ হ্যাভ এ হাই প্রিভেলেন্স অফ ক্রনিক কিডনি ডিজিজ, এটা আমরা জানি। ক্রনিক কিডনি ডিজিজ ইজ এ সিরিয়াস হেলথ প্রবলেম ওয়ার্ল্ড ওয়াইড। Chronic arterial disease, coronary artery disease and chronic kidney disease share many common risk factors like diabetes mellitus and hypertension. Patients with chronic kidney disease have higher incidence and burden of atherosclerosis. CKD also accelerates the progression of atherosclerosis, myocardial disease, and promotes cardiac arrhythmia, leading to sudden death. CKD is associated with increased risk of cardiovascular morbidity and mortality. Cardiology patients are at risk of unrecognized kidney disease because of extraordinarily high prevalence of impaired kidney function among these patients. এটা দুইটাই ভাইস ভার্সা, অর্থাৎ আমাদের কার্ডিয়াক পেশেন্টদের আনরিকগনাইজড কিডনি ডিজিজ থাকতে পারে, আবার যেসব পেশেন্টের সিকেডি কিডনি ডিজিজ আছে তাদের আবার সাইলেন্ট ইস্কেমিয়া অথবা সাইলেন্ট মায়োকার্ডিয়াল ডিজিজ থাকতে পারে। দুইটাই ভাইস ভার্সা কিন্তু। তো এখন দেখি আমরা একটু মানে কিডনি ডিজিজের একটু ছোটখাটো সংজ্ঞাতে যাব, যেগুলো আমরা জানি সবাই। তারপরেও CKD is defined by the persistence of 3 or more months of structural and or functional abnormalities of kidney. Structural abnormalities that define CKD include albuminuria, abnormal urinary sediment, and positive renal imaging tests. এটা হচ্ছে CKD এর একটা সরল সংজ্ঞা। Urinary albumin excretion is the preferred screening test for CKD, যদিও আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ওই সিরাম ক্রিয়েটিনিনটা দেখে থাকি, and is best measured by a calculated albumin to creatinine ratio, that is ACR, from a fast voided urine specimen. Microalbuminuria is defined as an ACR of 30 to 300 mg per gram. এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সিকেডির যে স্টেজগুলো আছে 1, 2, 3, 4, এই সমস্ত স্টেজ অনুসারে আমাদের কার্ডিওভাস্কুলার যে ডিজিজের প্রিভেলেন্স বা কিভাবে বাড়তে পারে। যেমন ধরেন উদাহরণস্বরূপ আমরা যদি দেখি যে হাইপারটেনশন কিন্তু সিকেডি স্টেজ 1, 2 তে যেখানে 40 to 55%, সেখানে একটা সিভিয়ার সিকেডি পেশেন্ট স্টেজ 4 এ গিয়ে সেটা চলে যাচ্ছে 77%। একইভাবে ডায়াবেটিসের অবস্থা একই। তারপরে মনে করেন যে করোনারি আর্টারি ডিজিজ, হ্যাঁ, দ্যাট ইজ করোনারি আর্টারি ডিজিজ, অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফাকশন, এগুলো দেখা যাচ্ছে যে স্টেজ 4 এ বা অ্যাডভান্স সিকেডিতে অনেক বেশি, 30%, 30%, কোনো কোনো ক্ষেত্রে 24 to 22%। এভাবে দেখা গেছে যে সিকেডি স্টেজ অনুসারে এই ডিজিজগুলোর রেট কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এখন আসলে অ্যাসোসিয়েশন অফ সিকেডি এন্ড সিবিডি, দ্যাট ইজ কার্ডিওভাস্কুলার ডিজিজ। CKD is associated with increased risk of heart disease, and CVD is the most frequent cause of death in patients with ESRD. The risk for incident CVD, that is cardiovascular death, cardiovascular disease, are 15 to 40% among individuals with GFR more than 90 and 30 ml per minute per 1.73 meter square. That is GFR যেখানে 90 তে যেখানে 15%, সেখানে 30 যদি হয়ে যায় সেক্ষেত্রে 40%, অর্থাৎ স্টেজ 4 এ প্রায় 40% এর মতো কার্ডিওভাস্কুলার ডিজিজের ইনসিডেন্টটা বাড়ে।
Prevalence of CKD in the general population based on persistent microalbuminuria or estimated GFR has less than 60 ml per minute per 1.73 meter square is estimated to be 13.1%. The average prevalence of CKD in clinical population is about 30%. এখন আসেন যে acute kidney injury. Patients hospitalized for cardiovascular disease and related diagnostic, that is interventional and surgical procedure, are at increased risk of AKI, whether they have normal kidney function or CKD. দু ক্ষেত্রেই হতে পারে। এর মধ্যে ইম্পর্টেন্ট একটা হচ্ছে যে কন্ট্রাস্ট ইনডিউসড নেফ্রোপ্যাথি। কন্ট্রাস্ট ইনডিউসড নেফ্রোপ্যাথি ওয়ান কাইন্ড অফ acute kidney injury. It is an acute kidney injury with serum creatinine more than 25% or more than 0.5 milligram per dl above baseline after IV contrast administration. এই জন্য আমরা ওই ইন্টারভেনশনের আগে অবশ্যই আমরা serum creatinine দেখে নেই। It may occur 5% of all cardiac catheterization and 20 to 30% of patients of baseline renal insufficiency, diabetes, or both. Factors contributing are toxicity of contrast, dehydration, vasoconstriction. জেনারেল পপুলেশনে এটা হচ্ছে ইউজুয়ালি 5%, আর যেসব পেশেন্টের ডায়াবেটিস অথবা আগের থেকে রেনাল ইনসাফিসিয়েন্সি আছে তাদের ক্ষেত্রে কিন্তু 30% কেসে এটা হতে পারে এই সিআইএন বা কন্ট্রাস্ট নেফ্রোপ্যাথি। নেক্সট আমরা এটা কিভাবে প্রিভেন্ট করতে পারি তার কিছু আউটলাইন এখানে আছে। প্রিভেনশনের প্রথমে হচ্ছে যে চুজিং দ্য লো অসমোলার এজেন্ট, আয়োডক্সানল, এগুলো ইউজ করা যায়। মেনটেনিং প্রপার হাইড্রেশন, এটা 0.45% স্যালাইন, যেটা এটা 12 আওয়ার্স বিফোর অ্যান্ড 6 আওয়ার্স আফটার কন্ট্রাস্ট এক্সপোজার আমরা ইউজ করতে পারি। মেনটেনিং ইউরিন আউটপুট 15 ml per hour ইউজিং N-acetylcysteine, এটার ডোজটা হচ্ছে 600 মিলিগ্রাম per orally twice daily, the day before and the day of procedure. এছাড়াও আমরা এটাতে নেফ্রোটক্সিক যেসব ড্রাগ আছে সেগুলো অ্যাভয়েড করতে পারি। আমরা ইউজুয়ালি ডায়াবেটিক পেশেন্টের মেটফরমিন এই জাতীয় ড্রাগগুলো আমরা বন্ধ করে দিই আগে। এখন আসেন যে সিকেডি পেশেন্টের সাথে হাইপারটেনশন, যদি এটা হাইপারটেনশনের আলোচনাতে এসেছে, তারপরে আবার ইউজুয়ালি সিকেডি পেশেন্টের হাইপারটেনশন থাকেই। Increased prevalence of hypertension begins in CKD stage 3 and almost 80% of CKD patients have systemic hypertension before beginning dialysis therapy. অর্থাৎ ডায়ালাইসিস চলতেছে, পেশেন্টের হাইপারটেনশন নাই এমনটা খুব রেয়ার আসলে, 80%-এরই হাইপারটেনশন থাকে। Pathogenesis of hypertension includes both an expanded extracellular fluid volume and increased peripheral vascular resistance mediated by increased sympathetic activity and renin-angiotensin axis. ফ্লুইড ভলিউম বেশি হয় এবং ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়ে, দুইটা কারণেই হচ্ছে এটা। আর এখানে আমরা এসি ইনহিবিটর, এআরবি ইফেক্টিভ ইভেন ইন অ্যাডভান্স সিকেডি, এবং ইট ইজ কার্ডিওপ্রোটেক্টিভ, রিডিউসেস রিস্ক অফ সিকেডি প্রোগ্রেশন। আইডিয়াল ড্রাগ হচ্ছে এগুলো এসি ইনহিবিটর, এআরবি। Assessment of serum creatinine and electrolytes is required before and 1 to 2 weeks after initiation of therapy. এসি ইনহিবিটর এআরবি ইউজ করতে গেলে আমাদের বেসলাইন ইলেকট্রোলাইটস এবং ক্রিয়েটিনিন দেখতে হবে, আর স্টার্ট করার 1 to 2 weeks এর মধ্যে আবার করতে হবে। An increased value of 25% more than baseline are managed by reducing renin-angiotensin system blocker। 25%-এর বেশি যদি হয়ে যায় বেসলাইন থেকে, তাহলে আমরা এখানে ডোজ কমাই দেব। Restricting dietary potassium, avoiding potassium supplement and potassium sparing diuretics, minimizing the use of NSAIDs. NSAID তো ইউজ করাই যাবে না, তারপরে যদি ইউজ হয় তখন খুব মিনিমাল ডোজে। It is rarely necessary to stop the renin-angiotensin and aldosterone system blocking agent, that is SC inhibitor ARB, due to excessive rise in creatinine without any reversible cause. রিভার্সিবল কজ থাকলে আমরা কজগুলোই দূর করবো, হুট করে বন্ধ করে দেব না। To achieve a therapeutic target of blood pressure 130/80 millimeter of mercury, it may require 2 or 3 antihypertensive agents, including renin-angiotensin aldosterone system blocker and a diuretic.
Dietary sodium should be no more than 100 millimole, that is 2.4 gram. In patients who have persistent hypertension despite adequate blockade of RAS, calcium channel blockers and beta blockers are logical additions. If these are ineffective, clonidine or minoxidil can be used. ওই সেন্ট্রালি অ্যাক্টিং যেগুলো সেগুলো সবার শেষে দিতে হবে আর কি। এখন আসেন dyslipidemia and CKD. Dyslipidemia is one of the important CVD risk factors in uremic patients. The pattern of dyslipidemia in CKD patients differs from general population. It mimics the atherogenic dyslipidemia of insulin-resistant patients. This is characterized by an increase in serum triglyceride, VLDL, and LDL, with unchanged total cholesterol and low HDL. Usually, আমরা এরকমই একটা picture পাই. Beyond the correction of dyslipidemia, statin therapy is beneficial for reduction of albuminuria. Statin therapy reduces the all-cause and cardiovascular mortality in stage 1 to 4 CKD patients. The role in the treatment of stage 5 CKD remains uncertain. তাহলে আমরা CKD পেশেন্টের স্ট্যাটিন ইউজ করব, এটা শুধুমাত্র ডিসলিপিডিমিয়া কারেকশন করবে তা নয়, অ্যালবুমিনুরিয়া রিডাকশন করে। হাইপারফসফেটেমিয়া, ভিটামিন ডি অ্যান্ড করোনারি আর্টারি ক্যালসিফিকেশন, এগুলো সিকেডি পেশেন্টের জন্য আমরা পেয়ে থাকি। ক্যালসিয়াম ফসফেট ডিপোজিশন ক্যান অকার ইন ব্লাড ভেসেলস, মায়োকার্ডিয়াম, কার্ডিয়াক ভালভস in two forms: intimal calcification of atherosclerotic lesion. Atherosclerotic lesion এ intimal calcification হইতে পারে একটা, আর একটা হচ্ছে medial calcification, মিডিয়াতে। The presence and severity of arterial calcification is associated with adverse clinical outcomes including myocardial infarction, congestive heart failure, endocarditis, valvular heart disease, and death among general populations and those with advanced CVD. Observational studies have shown a strong association between high serum phosphorus and serum calcium phosphorus product, high serum PTH, parathyroid hormone levels, low vitamin D levels with all-cause mortality and cardiac mortality among individuals with CKD. CKD patients are regular common picture. Adequate control of serum phosphorus remains a cornerstone in the clinical management of CKD and ESRD to reduce the risk of vascular calcification. Phosphate binders, cevilamide hydrochloride অথবা lanthanum, calcium carbonate, calcium acetate, and calcium mimetics are effective in these purposes. এগুলো ইউজ করি আমরা সাধারণত। Anemia আর একটা portion, anemia of chronic kidney disease. It is an important issue. Anemia begins early in the course of CKD. An association between lower hemoglobin and risk of CVD among stage 3 or more CKD patients is well characterized. Anemia is also a risk factor for stroke and heart failure, and these associations persist after controlling other risk factors. It is individual risk factor হতে পারে। Although there is no mortality benefit from correcting anemia in stage 3 or 4 CKD patients, treatment to a target hemoglobin level between 10 and 12 gram per dl is associated with improvement in physical activity, vitality and fatigue, reduction in risk of LVAs, and improved outcomes in heart failure. এখান থেকে মেইন মেসেজটা হচ্ছে যে অ্যানিমিয়া কারেকশনে মর্টালিটি বেনিফিট না থাকলেও মরবিডিটি বেনিফিট আছে। Diabetes mellitus. Approximately 1/3 of individuals with diabetes mellitus will develop diabetic kidney disease, and approximately 45% of all CKD patients who begin maintenance dialysis have diabetes. CKD patienটের diabetes আছে, diabetic patienটের CKD হবেই। There is strong evidence that tight glycemic control in diabetes mellitus, reduction of blood pressure to below 130 atm mercury with ACE inhibitor or ARB, and dietary protein restriction to the recommended daily allowance of 0.8 gram per kg per day reduce the risk of progressive kidney disease and risk of CVD. Progressionটা reduce করতে পারে, ultimately রক্ষা নাই। Hemodialysis associated hypotension, এটা আমাদের প্রায় অ্যাটেন্ড করতে হয়, এই বলে পেশেন্ট ডায়ালাইসিসে হাইপোটেনশন হয়ে গেছে।
Clinically significant sorry, clinically significant hypertension occurs in approximately 10 to 30% of hemodialysis treatments. Intradialytic hypertension is defined as a systolic blood pressure less than 100 mm of mercury or a blood pressure drop of more than 20 mm of mercury during a dialysis session, with concomitant symptoms of dizziness, blurred vision, and cramps and fatigue. এই সমস্ত সিমটম থাকবে, তার সাথে যদি 100 এর নিচে চলে আসে অথবা তার বেসলাইন যা আছে তার থেকে 20 মিলিমিটার কমে যায়, তাহলে আমরা এটাকে হাইপারটেনশন বলবো। As a consequence, cerebrovascular insufficiency and or cardiovascular instability can occur. Ischemia, arrhythmia গুলো হতে পারে তখন। এই হাইপারটেনশনের কজ হচ্ছে hypovolemia due to an imbalance between the amount of fluid removed and the refilling capacity of the intravascular compartment. ফ্লুইড ইয়েতে রিমুভ বেশি করে ফেললে আলট্রাফিল্ট্রেশনে তখন এই সমস্যাটা হতে পারে। ম্যানেজমেন্ট হচ্ছে উইথহোল্ডিং অ্যান্টিহাইপারটেনসিভ মেডিকেশনস অন ডায়ালাইসিস ডে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে রেস্ট্রিক্টিং ইন্ট্রাডায়ালাইসিস ওয়েট গেইন। অনেক সময় পেশেন্ট ডায়ালাইসিসের মাঝখানে প্রচুর খাওয়া দাওয়া করে। অ্যাভয়েডিং ইটিং অন ডায়ালাইসিস। তারপর মডিফাইং দ্য ডায়ালাইসেট সোডিয়াম কনসেন্ট্রেশন and cooling of dialysate. Removing extracellular fluid at a slower rate. আর ড্রাগের মধ্যে একটা ড্রাগ আছে, আদৌ পাওয়া যায় কিনা আমি জানি না, মিডোড্রিন 2.5 to 10 milligram 10 to 15 to 30 minutes before dialysis। এটা ইউজ করা যেতে পারে যদি রিকারেন্টলি হাইপারটেনশন হয়। এখন মোস্ট ইম্পর্টেন্ট আসেন যে করোনারি আর্টারি ডিজিজ ইন সিপিডি। It is a burning issue. Coronary artery disease is highly prevalent among patients with CKD and is a major cause of morbidity and mortality in this population. Problems in the diagnosis of coronary artery disease in renal patient. সাধারণত CKD পেশেন্টের coronary artery disease খুব obvious না হলে ডায়াগনোসিস করাটা একটু টাফ হয়ে যায়। কি কারণে আমরা দেখি। Number 1 হচ্ছে যে evaluation should begin with a detailed history and physical examination. But very often, patients with diabetes mellitus and CKD may present evidence of silent MI. The presence of angina has a sensitivity of 43%, a specificity of 82% to detect CKD. Angina এখানে থাকতে পারে, কিন্তু সব ক্ষেত্রে এই যে coronary disease হবে যেমনটা নয়। পরবর্তী কথা হচ্ছে যে 25% to 30% of ESRD patients have abnormalities on ECG. এমনিতে ECG abnormality থাকে বিভিন্ন কারণে, even in the absence of significant narrowing of a major coronary artery. Due to electrolyte and fluid volume abnormality and concurrent medications in hemodialysis patients, ECG shows some pre-existing abnormality like longer PR interval or longer corrected QT interval, LVH থাকতে পারে associated with ST segment change. So a resting ECG is considered an unreliable marker of coronary ischemia, especially in dialysis patient. ECG দিয়ে আমরা সবসময় ডায়ালাইসিস করতে অনেক সময় ECG একটা করেই আমাদেরকে বলা হয় যে এটা কি হয়েছে বলা মুশকিল তখন। Troponin is considered the most accurate serum biochemical marker for diagnosing acute myocardial injury in patients with ESRD. Serum troponin levels above 0.8 nanogram per ml carry a sensitivity of 83% and specificity of 91% for the diagnosis of acute myocardial injury in patients with renal failure. মোটামুটি ভালো সেন্সিটিভিটি স্পেসিফিসিটি আছে troponin এর এবং 0.8 এর উপরে যেতে হবে। Persistent chest pain along with serial elevation of troponin identify individuals at increased risk of adverse cardiac sequelae including heart failure and death. আসলে troponin একটু রেজ সিকিডি পেশেন্টের হইতেই পারে, সেই ক্ষেত্রে আমরা ওই সিরিয়াল troponin করতে হবে এবং সেই যদি দেখা যায় সিরিয়াল রাইজ অর ফল থাকে তাহলে ডায়াগনোসিসটা কনফার্ম হবে। এক্সারসাইজ টেস্ট যেগুলো এক্সারসাইজ ইসিজি এটা লিমিটেড ভ্যালু ডিউ টু অ্যাবনর্মাল রেস্টিং ইসিজি 1,
আর একটা হচ্ছে ব্লান্টেড অর অ্যাবসেন্ট হার্ট রেট রেসপন্স টু এক্সারসাইজ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ধরনের একটা পেশেন্ট এক্সারসাইজ ক্যাপাসিটি আসলে থাকে না, রিডিউসড এক্সারসাইজ ক্যাপাসিটি। এই সমস্ত কারণে আমরা ইটিটি বা এই ধরনের স্ট্রেস ইসি টেস্টে আমরা যাবো না। কিছু ইয়া আছে থেলিয়াম scintigraphy using either exercise or dipyridamol or both has a positive predictive value বা হায়ার সেন্টারের প্রয়োজন। তবে ডোবুটামিন ইকোকার্ডিওগ্রাফি যেটা এটা করা যেতে পারে is a better choice for detecting coronary artery disease in CKD patients with suspicious symptoms. এই ক্ষেত্রে sensitivity 69 to 95% and specificity approximately 95%. এই স্ট্রেস অর্থাৎ স্ট্রেস ইকোকার্ডিওগ্রাফিটাই আমাদের এখানে মানে বেটার চয়েস। ম্যানেজমেন্ট অফ রেনাল পেশেন্ট উইথ কোরোনারি হার্ট ডিজিজ। ম্যানেজমেন্টের প্রথম কথা হচ্ছে যে মেডিকেল ম্যানেজমেন্ট অফ অ্যাকুইট কোরোনারি সিনড্রোম ইন রেনাল পেশেন্ট ইজ সিমিলার টু দ্যাট অফ পেশেন্ট উইথ নো কিডনি ডিজিজ এন্ড দিস ইনক্লুড নাইট্রেট, অ্যান্টিপাইরেটিক ব্লকার, এসি ইনহিবিটর, এআরবি, থ্রম্বোলাইটিক থেরাপি, লিপিড লোয়ারিং এজেন্টস, অল দ্যাট মানে যেগুলো আমরা ইউজুয়ালি ইউজ করে থাকি। কিন্তু the drug doses should be adjusted appropriately. এটাই হচ্ছে মেন কথা। এখানে কিছু ড্রাগের দেওয়া আছে, বইয়ে যেগুলো আছে যে আমরা যখন ইউজ করবো, বিশেষ করে ওই অ্যান্টিপ্লেটলেটস যে ব্লিডিং রিস্ক গুলো আছে, আর ওই এসি ইনহিবিটর, এআরবি এগুলোতে আমরা ওই রেনাল ফাংশন ওভারস্ক্রিনিং করে, যে আগে যেটা বলছি রেনাল ফাংশন ওভারস্ক্রিনিং হওয়ার সমস্যা থাকে, সেক্ষেত্রে আমরা যদি বেসলাইন ক্রিয়েটিনিন, বেসলাইন রেনাল ফাংশন টেস্ট এবং 1 to 2 weeks আফটার আমরা করবো। হাইপারকেলিমিয়ার একটা চান্স থাকে, তাহলে এই সমস্ত ড্রাগ সবগুলো ইউজ করা যাবে, তবে ওই ড্রাগগুলোর ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে হবে আর কি। অকারেন্স অফ অ্যান অ্যাকুইট কোরোনারি সিনড্রোম ডিউরিং ডায়ালাইসিস সেশন রিকোয়ার্স টার্মিনেশন অফ ডায়ালাইসিস এন্ড প্রম্পট ইভ্যালুয়েশন। ডায়ালাইসিস সেশনের মধ্যেই এমআই হয়ে গেছে, নন এসটিএমআই অথবা এসটিএমআই, সেক্ষেত্রে ডায়ালাইসিস স্টপ করতে হবে। আর যদি পেশেন্টের স্টেবল এনজাইনা, নন স্টেবল এনজাইনা থাকে রিকোয়ারিং ডায়ালাইসিস, প্রায় পেশেন্ট দেখা গেল ডায়ালাইসিসে আসলেই তার চেস্ট পেইন শুরু হয়ে যায়, টিপিক্যাল চেস্ট পেইন। এখানে কিছু মডিফিকেশন করতে হবে, তবে ডায়ালাইসিস বন্ধ করা যাবে না। মডিফিকেশনটা কি কি? ডিক্রিজিং দ্য রেট অফ আলট্রাফিল্ট্রেশন, রিডিউসিং ব্লাড ফ্লো থ্রু ডায়ালাইজার, অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন। আর আরেকটা কাজ করা যায় যে ওই কনসেন্ট্রেশন অফ পটাশিয়াম ইন ডায়ালাইসেট ক্যান বি ইনক্রিজ টু 3 to 3.5 মিলিমোল পার লিটার। ইউজুয়ালি ডায়ালাইসিসে 2.5 মিলিমোল থাকে, সেই ক্ষেত্রে আমরা পটাশিয়াম কনসেন্ট্রেশনটা একটু বাড়াতে পারি। মেডিকেল থেরাপি ভার্সাস রিভার্সালাইজেশন, যদি কোরোনারি ডিজিজ হয়ে যায় সেক্ষেত্রে আমরা এই ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিতে আমরা কোন ধরনের স্ট্র্যাটেজি নেব? এখানে প্রথম কথা হচ্ছে যে রিলেটিভ মেরিটস রিমেইন আনক্লিয়ার। ঠিক কোনটাতে যে অ্যাবসলিউটলি মানে কোনটা বেটার এটা এখনো ক্লিয়ার না। তবে পিসিআই ফলোয়িং অ্যাকুইট কোরোনারি সিনড্রোম ডিউরিং 1 year follow-up shows cardiogenic shock and increased risk of massive adverse cardiovascular event compared with control. মানে পিসিআই তে এই প্রবলেমগুলো আমরা মানে পাইতে পারি। ডায়ালাইসিস পেশেন্টস আন্ডারগোয়িং সিএবিজি ফেস a 4.4 times greater in-hospital mortality, 3.1 times greater risk of mediastinitis, and a 2.6 times greater risk of stroke compared with patients without renal disease. The long-term survival of ESRD patients after CABG surgery is better than PCI. PCI, CABG দুইটাতেই সমস্যা আছে, কিন্তু তারপরও CABG is better than PCI. PCI provides excellent angiographic success but is associated with increased restenosis and need for revascularization. এখন আছেন যে অ্যাডভান্স সিকেডিতে, দ্যাট ইজ স্টেজ 4-5-এ পিসিআই সংক্রান্ত কিছু কথা আর কি। এখানে প্রথমে হচ্ছে যে প্রি প্রসিডিউরাল কিছু অ্যাসেসমেন্টের প্রয়োজন আছে, সেটা হচ্ছে যে আইডেন্টিফিকেশন অফ পেশেন্টস পটেনশিয়াল ফর ডেভেলপমেন্ট অফ কন্ট্রাস্ট ইনডিউসড নেফ্রোপ্যাথি, এটা অ্যাসেস করতে হবে। নেফ্রোটক্সিক ড্রাগ থাকলে সেগুলো অ্যাভয়েড করতে হবে, আগেই বলছেন। ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্সটা দেখতে হবে, এবং ডায়াগনস্টিক চ্যালেঞ্জ রিগার্ডিং নন স্পেসিফিক ইসিজি চেঞ্জেস অ্যান্ড এলিভেটেড বায়োমার্কার। আগেই বললাম যে ওই এই ধরনের অ্যাডভান্স স্টেজের সিকিউরিটি পেশেন্টের ইসিজিতে
প্রি এক্সিস্টিং চেঞ্জ থাকতেই পারে এবং বায়োমার্কারও অনেক সময় দেখা গেছে এলিভেটেড থাকে। অ্যাসেসমেন্ট অ্যান্ড মেনটেনেন্স অফ হাইড্রেশন স্ট্যাটাস, এটা আমরা আগেই করব। ইউজুয়ালি ফ্লুইড থেরাপি 1 to 1.5 ml per kg per minute IV ফ্লুইড দেব 3 to 12 hours before and 6 to 12 hours after procedure। এই সমস্ত প্রসিডিউরাল অ্যাসেসমেন্ট এবং প্রিপারেশনটা নিতে পারি। তারপরে আসেন প্রসিডিউরাল স্ট্র্যাটেজিতে কিছু স্ট্র্যাটেজি আছে, যেমন রেডিয়াল আর্টারি রোট ইজ প্রিফারেবল। এই ক্ষেত্রে use of smaller guiding catheter reduces contrast volume। Radial artery road regarding bleeding এর দিক চিন্তা করে আর কি, এটা হচ্ছে প্রিফারেবল রোড। আর গাইডিং ক্যাথেটার গুলো ছোট হবে। নাম্বার অফ angiographic projections should be reduced। diluted contrast at least 1:1 diluted এবং small syringe ব্যবহার করা যাবে 5 ml। contrast dose should be limited। বডি ওয়েট অনুসারে আমরা হিসাব করব এবং এখানে তো সিরাম ক্রিয়েটিনিনের একটি ভূমিকা আছে কন্ট্রাস্ট ডোজে। সিরাম ক্রিয়েটিনিন যেখানে বেশি থাকবে সেখানে ডোজ কম লাগবে। করোনারি ইমেজিং, দ্যাট ইজ আইবাস ইউজ করতে পারি টু মিনিমাইজ মাল্টিপল কন্ট্রাস্ট ইনজেকশন। মোস্ট বেনিফিট ফ্রম দ্য ইউজ অফ ডায়াগলেটিং স্টেন্ট কম্পেয়ার্ড উইথ bare metal stent। এখন আসেন congestive heart failure, it is one of the important association of CKD। CKD is estimated to be present in 30% or more of patients with heart failure। Albuminuria is an independent baseline risk factor for the development of congestive heart failure in patients with diabetes। এই জন্য আমরা ওই যে রুটিন ইউরিনারি এবং অ্যালবুমিন এসিআর এগুলো করতে হবে। Other risk factors for developing congestive heart failure in patients with renal disease include hypertension, diabetes, persistent ECB expansion, anemia, arteriovenous fistula, ischemic heart disease, metabolic acidosis, electrolyte disturbances, সবগুলো কারণেই হতে পারে। তবে ওই অ্যালুমিনিয়াটা একটা ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর। হাইপারক্যালসিমিয়া থাকতে পারে, হাইপারফসফেটেমিয়া এবং ইউরিমিক স্টেট তো আছে। ইউরিমিক স্টেট পার্সি ইট ইজ ইম্পর্টেন্ট কজ অফ হার্ট ফেলিয়ার, ইউরিমিয়া, পারসিস্টেন্ট ইউরিমিয়া। ম্যানেজমেন্টে আসেন, ম্যানেজমেন্ট কিভাবে করবো? ম্যানেজমেন্ট অফ কনজেস্টিভ হার্ট ফেলিয়ার ইন early stages of CKD is multifactorial and similar to that recommended for general population। অন্য 8-10টা হার্ট ফেলিয়ার পেশেন্টের মতোই আমরা করবো আর্লি স্টেজে। প্লাজমা BNP increases progressively with decreasing renal function, এটা আমাদের গাইড করতে পারে। প্রথম তো হার্ট ফেলিয়ারের ট্রিটমেন্টে তো ডায়ারেটিক ইউজ আছে, এই ক্ষেত্রেও আমরা ডায়ারেটিক ইউজ করব। তবে in volume overloaded patients with congestive heart failure, diuretics are extremely effective in relieving symptoms, reducing intracardiac pressure and reducing pulmonary vascular pressures। However, administration of furosemide in non-congested patients results in a further increase in angiotensin II, volume depletion induced activation of RAS, and may compromise GFR। Moreover, diuretic-induced alteration of lipid and glucose metabolism have a negative impact on cardiovascular risk profile। কাজে diuretics আমরা খুব judiciously ইউজ করব। ভলিউম ওভারলোডেড পেশেন্টকে ইউজ করব, কিন্তু ভলিউম ডিপ্লিটেড পেশেন্টে এটা ইউজ করলে কিন্তু আমাদের রেনাল ফাংশন আরো ডিটেরিয়েট করবে। Use of SC inhibitor or ARBs. Initiating treatment with these agents may increase the risk of diuretic associated renal impairment in patients with congestive heart failure। However, SC inhibitor or ARB therapy should not be discontinued unless serum creatinine level rises more than 30% over baseline during the first 2 months after initiation of therapy or hyperkalemia developed। হাইপারকালেমিয়া ডেভেলপ না করা পর্যন্ত এবং রেনাল সিরাম ক্রিয়েটিনিন লেভেল 30%-এর বেশি রাইজ না করা পর্যন্ত আমরা স্টপ করব না, কন্টিনিউ করতে হবে। It is important to measure serum creatinine and serum potassium within 10 to 14 days after starting a SC inhibitor or ARB in patients with any degree of pre-existing renal insufficiency। এটা একটা ইম্পর্টেন্ট কথা।
রেনাল ইনসাফিসিয়েন্সি যে যে পর্যায়ে থাক না কেন আমরা এসি ইনহিবিটর এআরবি স্টার্ট করব, তবে উইদিন 2 উইকস আরেকটা রিডিং নেব, ফলো আপ রিডিং। আলট্রাফিল্ট্রেশন ডিভাইস, এটা আসলে বাস্তবে কতটুকু আছে জানি না, নেফ্রোলজিস্টের সাথে আলাপ করি নাই। It can be used for fluid removal in diuretic-resistant acute decompensated heart failure patients, and thereby decreasing hospital stay and the hospitalization. আমরা তো সাধারণত পাই অনেক পেশেন্ট যে ডায়াবেটিক রেজিস্ট্যান্ট, অনেক ডায়াবেটিস দেওয়া হচ্ছে কিন্তু ফ্লুইড ভলিউম কমতেছে না। সেই ক্ষেত্রে আমার মনে হয় এই ডিভাইসটা খুব ইউজ করবে। আদৌ প্র্যাকটিক্যালি ইউজ হচ্ছে কিনা আমি জানি না। এখন আসলে পেরিকার্ডিয়াল ডিজিজ। পেরিকার্ডিয়াল ডিজিজ তো আমরা সিকিউরিটি পেশেন্টে পাওয়া থাকি, বিশেষ করে ইউরেমিক পেরিকার্ডাইটিস, ইউরেমিক পেরিকার্ডিয়াল এফিউশন। Pericarditis is more frequent in younger than older and in women than men. মানে সিকিউরিটি পেশেন্টেরই ইয়াঙ্গারের ক্ষেত্রে বেশি হবে এবং ওমেনে বেশি হবে। দ্য কজ অফ দুই ধরনের পেরিকার্ডাইটিস আছে, ইউরেমিক পেরিকার্ডাইটিস আর একটা ডায়ালাইসিস পেরিকার্ডাইটিস। The cause of uremic pericarditis is accumulation of uremic toxins. Dialysis pericarditis বলবো আমরা যে patients who develop features of pericarditis after being stabilized on dialysis, usually 8 or more than 8 weeks after its initiation. Primary treatment of uremic pericarditis is intensive hemodialysis, বিশেষ করে 1 থেকে 2 সপ্তাহ যদি প্রতিদিন ডায়ালাইসিস করা যায় তাহলে এটা কমে যাবে। আর ডায়ালাইসিস পেরিকার্ডাইটিস যেটা, এটা আসলে লেস রেসপন্সিভ টু ইন্টেন্সিভ হিমোডায়ালাইসিস। ইন্টেন্সিভ হিমোডায়ালাইসিস করা যেতে পারে কিন্তু রেসপন্স কম পাওয়া যাবে। Pericardial effusion is common in dialysis patients because it is linked to extracellular fluid expansion. Cardiac tamponade is rare but necessitate pericardiocentesis with or without catheter drainage. সাধারণত অনেক হিউজ পরিমাণে পেরিকার্ডিয়াল এফিউশন পাওয়া যায় সিকিউরিটি পেশেন্টের, কিন্তু টেম্পোনেটের ফিচার খুব কমই পাওয়া যায়। যদি টেম্পোনেট হয় তাহলে কিন্তু পেরিকার্ডিওসেন্টেসিসের একটা রোল আছে। ইনফ্ল্যামেটরি এন্ডোকার্ডাইটিস এর ট্রান্সইসোফেজাল ইকোটা আমরা করব এখানে, এটা বেটার দেন ট্রান্সথোরাসিক। আর স্পেসিফিক অর্গানিজম স্পেসিফিক অ্যান্টিবায়োটিকটা ইউজ করবে at least 4 weeks। নেক্সট হচ্ছে, এটা যে সম্ভবত শেষ, কার্ডিয়াক অ্যারিথমিয়া ইন ESRD patients. It is estimated that approximately 30% of death among prevalent dialysis patients are related to sudden cardiac death. The increased risk ventricular arrhythmia in ESRD patient is likely due to a combination of factors that include ischemic heart disease, congestive heart failure, calcification of conducting system, pericarditis, dialysis-associated hypotension, dialysis-associated acid-base imbalance, and electrolyte shifts, obstructive sleep apnea, hypoxemia। এই এতগুলো ফ্যাক্টর এর জন্য অ্যারিথমিয়ার জন্য দায়ী। এই সবগুলো ফ্যাক্টর কম বেশি কিন্তু এটা সিকিউরিটি পেশেন্ট, ESRD পেশেন্টে থাকতেই পারে। Primary prevention includes use of beta blockers and blockade of renin-angiotensin system. আর সেকেন্ডারি প্রিভেনশনের জন্য প্রতিটা ডায়ালাইসিসে আমাদের ওই ডিফিব্রিলেটর থাকতেই হবে, ডিফিব্রিলেটরের মাধ্যমে আমরা ম্যানেজ করব। থ্যাংক ইউ অল। এই ছিল আজকের কিডনি ডিজিজের বক্তব্য। বেসিক্যালি ওই হার্স্টে যে কথাগুলো আছে সেগুলো এখানে আসছে, দেখে নিন। এই কথাগুলো এখানে আসলে বাইরের তেমন কিছু নাই। Sir, thank you, sir, for your nice presentation, sir. Sir, I have a question, sir. হ্যাঁ, আমরা এটা দেখি যে স্যার, যেসব রোগীদের এই AKI বা CKD আছে তাদের দেখে মেটাবলিক অ্যাসিডোসিসটা হয়।
এবং ওই মেটাবলিক অ্যাসিডোসিস যখনই ডেভেলপ করে তখনই আমাদের একটা যখন দীর্ঘ আইসিইউতে যখন কাজ করতাম খুব ভয় লাগতো যে মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করে ফেলছে মানে স্যার এখন রোগীটা সমস্যা হয়ে যাবে। তার মানে আমরা খুব ভয় পাই যে এটা কার্ডিয়াক অ্যারেস্ট হবে এবং সত্যি সত্যি আমাদের অনেক পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যায়। তো প্রশ্ন হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস কার্ডিয়াক অ্যারেস্টের সাথে রিলেশনটা কোথায় স্যার? মেটাবলিক অ্যাসিড, এই যে এখানে যেটা বললাম যে মেটাবলিক অ্যাসিডোসিস, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এই সবগুলোই তো এরিথমিয়ার কজ। এরিথমিয়া বলতে এখানে ওই ম্যালিগন্যান্ট এরিথমিয়া যেটা কার্ডিয়াক অ্যারেস্টেই চলে যাচ্ছে অথবা সাডেন কার্ডিয়াক ডেথ হচ্ছে আর কি। রিলেশনটা আসলে এখানে এগুলো তো আসলে কন্ডাক্টিং সিস্টেমের উপরে মানে করে, কারণ কন্ডাক্টিং সিস্টেম বা আমাদের যে ইলেকট্রোলাইট ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যেটা আছে সেটার জন্য তো তোমার এর ব্যালেন্স, ইলেকট্রোলাইটস এর ব্যালেন্স এবং অ্যাসিড বেস ব্যালেন্স কিন্তু দরকার। সেই ক্ষেত্রে অ্যাসিডোসিস হলে এটা হইতেই পারে। এটা তো হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। জি স্যার, তার মানে এরিথমিয়াটাই হচ্ছে মেইন স্যার। এরিথমিয়াটাই মেইন এখানে, এরিথমিয়া এনিহাউ এরিথমিয়া প্রিভেন্ট করতে হবে এবং এই সমস্ত ক্ষেত্রে খুব টেক্টফুললি, যাতে ইমব্যালেন্স হবে না। আবার এর জন্য ঘন ঘন হয়তো আইসিইউতে দেখছো যে খুবই ঘন ঘন করতে হয়। জি স্যার, মেটাবলিক অ্যাসিডোসিস প্রিভেনশন করতে হবে স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটু কি কামাল ভাই আমি একটু বলবো? হ্যাঁ শকত বলো। হ্যাঁ স্যার, মেটাবলিক অ্যাসিডোসিসে স্যার ওই যে হাইপারক্যালেমিয়া হয় স্যার, আর পটাশিয়াম ইজ কার্ডিয়াক ইনহিবিটরি। তাহলে হাইপারক্যালেমিয়া কিন্তু স্যার কার্ডিয়াক অ্যারেস্টের একটা জন্য ইম্পর্টেন্ট মনে হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই তো মানে এগুলো তো ইন্টারমিঙ্গেল, মানে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এবং অ্যাসিড বেস ইমব্যালেন্স একটা হইলে আরেকটা হবেই। জি স্যার, একটা হইলে আরেকটা হবেই। এই জন্য বিষয়টা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। কামাল, কার্ডিয়াক অ্যারেস্টের কজ কি? ভিটি, বিএফ, এসিস্টল, পালস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। এখন তুমি ভিটি, বিএফ এর কজ খুঁজো, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে এখানে, তো এখান থেকে তোমার হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে। সেটাই, হিসাব তো পরিষ্কার। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ কে? স্যার আমি শওকত স্যার। হ্যাঁ শওকত। হ্যাঁ স্যার, মানে অনেক সময় স্যার সিকেডির সাথে কনজেস্টিভ হার্ট ফেলিওর যেটা আপনি বলছেন স্যার, মানে এটা যখন স্যার একসাথে স্যার থাকে কনকমিটেন্ট, তখন স্যার আমরা অনেক সময় ক্লিনিক্যালি স্যার ডিফারেন্সিয়েট করা আমাদের জন্য কঠিন হয়ে যায়। কারণ মানে সিমটম গুলো অনেকটা একই রকম স্যার। সিকেডিতেও স্যার হাইপারভোলেমিয়ার ফিচার থাকে, মানে যে কনজেস্টিভ হার্ট ফেলিওর একই রকম ফিচার থাকে। তাহলে স্যার আমরা ক্লিনিক্যালি স্যার মানে আলাদা করবো কিভাবে স্যার কনজেস্টিভ হার্ট ফেলিওর আর সিকেডি? ঠিকই আছে। আসলে সিকেডিতে যেটা হচ্ছে যে অনেক সময় সিকেডিতে আমরা দেখা গেছে যে হার্ট ফেলিওরের সমস্ত সাইন সিমটম আছে, কিন্তু ওই ইকোটিকো করলে দেখা গেছে যে না, ওর সিস্টোলিক ফাংশন খুবই ভালো। আমি যেটা বলি বা যেটা মানে পাই সেটা হচ্ছে যে সিকেডি পেশেন্টের ইউজুয়ালি যতটুকু না সিস্টোলিক ডিসফাংশন থাকে তার চেয়ে অনেক অনেক বেশি পরিমাণে ডায়াস্টোলিক ডিসফাংশন থাকতে পারে। এবং সেই ডায়াস্টোলিক ডিসফাংশনের কারণে ডায়াস্টোলিক ডিসফাংশনের ফিচার্স গুলো কিন্তু সিস্টোলিক ডিসফাংশনের মতোই হবে। সেই ক্ষেত্রেও কিন্তু তার ওই সিমটম গুলো এবং সাইন গুলো আমরা অনেকটা সেম পাবো, ম্যানেজমেন্টও প্রায় সেম। তো এটা হচ্ছে আমার একটা অবজারভেশন, যে আমি দেখতে পাচ্ছি যে দেখা গেছে যে বিএনপি অনেক বেশি, অ্যান্টি প্রো বিএনপি বা বিএনপি করলে অনেক বেশি পাওয়া যাচ্ছে। তো ইউজুয়ালি ইকোতে আশা করা যায় যে ইকোতে হয়তো তার সিস্টোলিক ফাংশন খুবই কম হবে, কিন্তু দেখা গেল না, ওই এলবিএইচ আছে, কনসেন্ট্রিক এলবিএইচ আছে, সিস্টোলিক ফাংশন খুবই ভালো আছে, কিন্তু ডায়াস্টোলিক ফাংশন করতে গেলে দেখা যায় ওখানে ডায়াস্টোলিক একদম গ্রেড 2-3 এরকম পর্যায়ে চলে আসছে। তো সেটাই হচ্ছে একটা কারণ আর স্যার। তার মানে হচ্ছে স্যার ক্লিনিক্যালি মানে আসলে মানে আমাদের জন্য একটু কঠিন স্যার, আমাদেরকে এখানে ইনভেস্টিগেশনে হেল্প নিতে হবে। আলাদা করাটা একটু কঠিন। হ্যাঁ ক্লিনিক্যালি ফিচার তো প্রায় সেম। জি স্যার, ওটা। থ্যাংক ইউ স্যার। একটা কোশ্চেন ছিল স্যার। স্যার ডায়ালাইসিস পেশেন্টদের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্যার এদিকে সিকেডি পেশেন্ট, আবার এদিকে ইসকেমিক হার্ট ডিজিজ। এখন এইদিকে ইসকেমিক হার্ট ডিজিজের কারণে তার হাইপোটেনশনও আছে, মানে শক না, ঠিক প্রেসার লো আছে। এই ক্ষেত্রে আমার ডায়ালাইসিস করাটা খুব মানে করা লাগবেই। সেই ক্ষেত্রে ডায়ালাইসিস মোড কেমন হবে স্যার? এটা কি আমি ফুল ডায়ালাইসিস করতে পারবো নাকি না? এটা আমি এখানে যেটা আলাপ করেছি আর কি, যেটা হচ্ছে যে হাইপারটেনশনের কয়েকটা, হাইপারটেনশন প্রিভেনশনের জন্য কিছু মেজার আছে। সেগুলো হচ্ছে যে ওই ইসিবি আমরা যখন আলট্রাফিল্ট্রেশন যখন করব তখন ওইটার রেটটা একটু কম হবে আর কি,
কম রেটে ধীরে ধীরে করবো, এটা হচ্ছে একটা। আর আরেকটা হচ্ছে যে ওই ইলেকট্রোলাইটস যেটা আছে, ইলেকট্রোলাইটসটা আমরা বিশেষ করে ওই পটাশিয়ামের যেটা ডায়ালাইসিস ফ্লুইডে যে পটাশিয়ামের কন্টেন্টস আছে সেটাকে একটু বাড়াই দেবো। 2.5 ইউজুয়ালি থাকে মিলিমোল, এটাকে 3 to 3.5, মানে এই ধরনের কিছু ইয়ে নিতে হবে। আর এছাড়া হচ্ছে যে পেশেন্টের ওই ফ্লুইড ভলিউমের দিকে বিশেষ করে খেয়াল রাখতে হবে। ফ্লুইড ভলিউম প্রয়োজনে একটু ইয়ে রাখবো, আইভি ফ্লুইডও রাখবো। এটা হচ্ছে হাইপারটেনশন প্রিভেনশন। জি স্যার, মানে ডিউরেশনটা কমাই দিব স্যার, হ্যাঁ হ্যাঁ, মানে ডায়ালিসিস ডিউরেশন কমাই দিব আরো স্যার। ডিউরেশন কমাই দেবো, হ্যাঁ, স্টপ না করে হাইপোটেনশনের একটা ডিউরেশনটা কথা বলছেন যে স্যার আলফা অ্যাড্রেনোসেপ্টর অ্যাগনিস্ট এই যে মিডোড্রিন, ইজ ইট অ্যাভেলেবল ইন বাংলাদেশ, বা আমরা কেউ ইউজ করি কিনা? আমরা তো আসলে আলফা ব্লকার বলতে বেশিরভাগ ক্ষেত্রে প্রাজাসিনটা ইউজ হচ্ছে আর কি। আমাদের ইউজের আমার জানা মতো নেই আর কি। তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ওই প্রাজাসিন যেটা ইউজ করছি আর কি। যদিও এখানে কিন্তু ইয়েতে বইয়ে ওইটা নাই, আসতে নাই। মিনোক্সিডিল তো আমি যতটুকু জানি এখনো আমাদের জন্য থিওরিটিক্যালি বলতে হবে। শওকত নাই। আসসালামু স্যার। হ্যাঁ বদরুল ভাই বলেন। যে জিনিসটা হলো যে সিকিডি এবং হার্ট ফেলিওর যে আগে যে সকলটি কোশ্চেনটা করছিল, হ্যাঁ, সিকিডি থেকে আমরা কি যে বিপি রেস্ট পাবো? এটা তো কি একটা পাবো? ক্লু। সিকিডি থেকে স্যার আমাকে যে বিপি রেস্ট পাইবো না, এটা তো একটা ক্লু স্যার আমাদের ক্লিনিক্যালি। জেবিপি রেজ পাবে কিনা জি স্যার। সিকিডিতে? জি স্যার। জেবিপি রেজ তো সাধারণত রাইট হার্ট ফেলিওরের সাথে রিলেটেড, কাজে কোনো পর্যায়ে পাইতেও পারি যদি ওই পর্যায়ে মানে হার্ট ফেলিওর ডেভেলপ করে। হার্ট ফেলিওর হয়তো পারে যে সিকিডিতে স্যার আনিবে, হ্যাঁ নরমালি সিকিডিতে স্যার আমরা তো পাবো না হার্ট না ফেলিওর। না, বদরুল ভাই বলতে চাচ্ছে যে শওকত আকবর যে কোশ্চেনটা করছে যে ক্লিনিক্যালি কিভাবে হার্ট ফেলিওর এবং আমরা সিকিডি ডিফারেন্সিয়েট করব। তো বদরুল ভাই বলতে যাচ্ছে যে হার্ট ফেলিওরে তো আমরা রেজ জেবিপি পাবো, টেন্ডার হেপাটোমেগালি পাবো, এসআইটিস পাবো, যেগুলো তো আমরা সিকিডিতে পাবো না। রেজ জেবিপি তো আমরা সিকিডিতে পাই না। আসলে সিকেডি একেবারেই যে সিকেডি আলাদা এটা তো খুব কমই। সিকেডি পেশেন্ট যখন অ্যাডভান্স সিকেডি 4-5 ইএসআইডি এই সমস্ত হার্ট ফেলিওর থাকবেই, ইউজুয়ালি থাকেই। এখানে একেবারে যে এটা হার্ট ফেলিওর নাই শুধু সিকেডি এরকম ওই যে বললাম না পার্সেন্টেজ বললাম, তো পার্সেন্টেজে কিন্তু দেখা গেছে যে উল্লেখযোগ্য সংখ্যক কিন্তু হার্ট ফেলিওরের সাথে থাকে। আচ্ছা ঠিক আছে, তারপরও ওই জেবিপি তো একটা পর্যায়ে হ্যাঁ ঠিক আছে হার্ট ফেলিওর আমরা পাবো, কিন্তু স্যার সিকিডিতে তো স্যার ভলিউম ওভারলোড যখন হবে তখন তো স্যার জেবিপি মনে হয় রেস্ট থাকতে পারে স্যার, ভলিউম ওভারলোড যদি হয় তখন তো আর পেশেন্ট আসলে আমরা আমাদের দৃষ্টিতে দেখবো এটা হার্ট ফেলিওর হিসাবেই দেখবো আর কি। সিকিডি আছে সাথে হার্ট ফেলিওর, নেফ্রোলজিস্ট দেখবে শুধু সিকিডি হিসাবে। হ্যাঁ শওকত আকবর এই জিনিসটা মনে একটু কন্ট্রোভার্সি আছে, ভলিউম ওভারলোড থাকলে যে সব ক্ষেত্রে যে রেজ জেবিপি থাকবে এক্স্যাক্টলি এখানে মনে হয় একটু কন্ট্রোভার্সি আছে বিষয়টা। বদরুল ভাই কথাটা খারাপ বলেন, ভালোই বলছে যে ইউ ক্যান ডিফারেন্সিয়েট বিটুইন সিকিডি এন্ড হার্ট ফেলিওর বাই কারো জানা থাকলে বলো, থাকতে পারে। আর কিছু বলেন তাহলে। না আমি আর কিছু জানি না। এনাম ভাই আমি কি একটু সাপ্লিমেন্ট করবো? এনাম ভাই, শোয়েব। জি স্যার। হ্যাঁ জি এনাম ভাই। কে বলছেন? শোয়েব এনাম ভাই। হ্যাঁ অবশ্যই স্যার বলেন। এই যে এই ক্ষেত্রে হচ্ছে কি আপনার হচ্ছে কি অ্যান্টিপোবিএনপিটা একটা আপনার ভালো একটা ডিফারেন্সিয়েটিং ইয়ে হার্ট ফেলিওর হয়েছে কিনা হয়েছে। হ্যাঁ অ্যান্টিপোবিএনপি, হ্যাঁ এটা আপনার হচ্ছে ভালো একটা ইন্ডিকেটর। আমরা তো জানতে যাচ্ছে যে ক্লিনিক্যালি, আমরা ক্লিনিক্যালি জানতে যাচ্ছি সোহেব স্যার। হ্যাঁ আমরা তো এটা দিয়ে তো ক্লিনিক্যালি আমি যতটুকু জানতাম, আমি একটু কনফিউজ, আমি যতটুকু জানতাম এখানে হচ্ছে কি যে এই ক্ষেত্রে আপনার হচ্ছে কি কার্ডিওমেগালি হয়, এক্সরেতে অনেক ক্লু দেয়, কার্ডিওমেগালি পাওয়া যায় না। আর আপনার হচ্ছে কি ডায়াস্টোলিক ডিসফাংশন থাকে, সিস্টোলিক ডিসফাংশন থাকে না এগুলাতে। হ্যাঁ এক্ষেত্রে পাওয়া যায় না, হ্যাঁ এক্ষেত্রে পাওয়া যাবে না। হ্যাঁ এবং এই যে সম্ভবত এই ক্ষেত্রে যদি থাকে সম্ভবত পালমোনারি এডিমার ফিচারও থাকে না। হ্যাঁ এটা আমি একটু কনফিউশন, বাট এটা এক্সরেতে একটু ডিফারেন্সিয়েট করা যায়, ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করা যায়। হ্যাঁ
আমি ডিফারেন্সিয়েটিং আছে, কারণ আমি তো ইয়েতে আনাম ভাই যে নেফ্রোলজিস্ট কাজ করছি তো 1.5 বছরের মতো। আমি এই মুহূর্তে আমার নাই, বাট আমি বলবো তো ইয়েটাতে পরে এক সময়। এটা যে রেনাল ইয়ের জন্য কার্ডিয়াক কি হবে, এটা একটা আছে, ডিফারেন্সিয়েটিং করার মতো আপনার আছে, এক্সরে দিয়েও করা যায়, এক্সরে দিয়েও করা যায়। সম্ভবত কার্ডিওমেগালি থাকে না, আর হচ্ছে কি আপনার ইকো করলে আপনার আপনার সিস্টোলিক ফাংশনটা আমরা নরমাল পাবো আমরা, এই ক্ষেত্রে থাকে। এবং ওয়াল মোশন আপনার কার্ডিও চেম্বার ডাইলেটেশন থাকবে না, এই জিনিসগুলো থাকে আপনার, মানে শুধু সিকেডিতে। হ্যাঁ 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 জি। কিন্তু ওই যে আমি যেটা বললাম যে ইউজুয়ালি ইকোতে দেখা গেছে যে সিস্টোলিক ফাংশন ভালো, হ্যাঁ, কিন্তু সিকেডি পেশেন্টের ইনভেরিয়েবলি ওই যে কনসেন্ট্রিক হাইপারট্রফি এটা থাকবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু ডায়াস্টোলিক ডিসফাংশন খুব অবভিয়াসলি থাকে। তো ডায়াস্টোলিক ডিসফাংশন থাকলে তো তার ওই সিমটম ওই কি হার্ট ফেলিয়ারের সিমটম তো সেম সিমটমই থাকবে। এবং যদি ফ্লুইড ওভার এইসব পেশেন্টে দেখা যায় চেম্বার ডাইলেটেশন থেকে তাদের পেরিকার্ডিয়াল ইনফেকশন তাদের পাওয়া যায়, দেখা যায় সিস্টোলিক ফাংশন ঠিক আছে, কিন্তু এতে দেখা যায় পেরিকার্ডিয়াল ইনফেকশন আছে সিকিডি পেশেন্টদের। এটা হচ্ছে আরেকটা এটাতে দেখা যায় এক্সরেতে কার্ডিওমেগালি আসছে, আসলে দেখা যায় যে চেম্বার ডাইলেটেশন না, এখানে পেরিকার্ডিয়াল ইনফেকশন আছে। রাইট স্যার। সিকিডি পেশেন্টদের তো সোয়েব কথা হচ্ছে যে ওই ইউরোমিক পেশেন্টের যে পেরিকার্ডিয়াল ইনফিউশন, এই পেরিকার্ডিয়াল ইনফিউশনটা ইউজুয়ালি কিন্তু সাইলেন্টই থাকে, ওইটার জন্য যে তেমন একটা সিমটম কিন্তু খুব একটা পাওয়া যায় না। ওই পেরিকার্ডিয়াল ইনফিউশন অনেক সময় ইনসিডেন্টালি আমরা ইয়েতে পাই, সিমটম খুব কম থাকে। আমি আমার অবজারভেশনে আমি দেখতে পাচ্ছি যে সিকেডি পেশেন্টের হার্ট ফেলিয়ারের যে সাইন সিমটম, যেটার জন্য বিএনপি করলে সেটাও বেশি পাওয়া যায়, পেশেন্ট মানে আমাদেরকে ডিল করতে হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখছি যে সিস্টোলিক ফাংশনও ভালো, পেরিকার্ডিয়াল ইনফিউশন একটু না একটু থাকবেই, অসুবিধা নেই, কিন্তু ডায়াস্টোলিক ফাংশনটা কিন্তু মারাত্মকভাবে খারাপ থাকে। এটা হচ্ছে একটা মেজর ইস্যু। আর আরেকটা হচ্ছে কি আমার ইয়েতে এখানে যে বদরুল যেটা বললো, হ্যাঁ, যে আমরা কনজেস্টিভ হার্ট ফেলিয়ার যে আমরা 3টা ফিচার, একটা জেবিপি রেজ থাকবো, আমরা হেপাটোমেগালি এবং ডিপেন্ডেন্ট ইডিমা। তো এখানে সিকেডি পেশেন্টের ক্ষেত্রে যখন অ্যানাসার্কাস যদি হয়ে যায়, জেনারেলাইজ ইডিমা হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো আমরা ইডিমার ফিচার পাই। হ্যাঁ, এই জিনিসটা সিকেডি থেকে যদি সে হয়ে যায়, হার্ট ফেলিয়ার হয়ে যায় অ্যানাসার্কাস, তাহলে আমরা সেদিকে আমরা সেটা তো বললামই, কিন্তু জেবিপি রেজ হবে কিনা না সেটা কিন্তু একটা খুব ভালো ইম্পর্টেন্ট কোয়েশ্চন। কনজেশন হার্ট ফেলিয়ারের ফিচারটা থাকবে কোয়েশ্চনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চন। এটা শোয়েব স্যার, ওই যে শওকত আকবর যেটা বলছে ভলিউম ওভার লোডে, এটা একটা আসলে খুব একটা জিনিস, যে ভলিউম ওভার লোডে তো আমরা জানি যে জেবিপি রেজড হয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয়, আমি শিওর না, তো সিকিডিতে মনে হয় রেজ জেবিপি থাকে না, আর কনজেস্টিভ কার্ডিয়াক যেমন আমরা আরবি ইনফেকশন আমরা এবং হার্ট ফেলিয়ার আমরা কিভাবে আমরা করি, যেমন আরবি ইনফেকশন কিন্তু জেবিপি রেজ হয় না, এবং আমরা লাং বেসটা আমরা কি ক্লিয়ার পাই, তাই না? যে আমরা ইনফ্রিএমআই তে যখন আরবি ইনফেকশন আমরা দেখেছি, হ্যাঁ, এখানেও এইটাও কিন্তু নাম ভাই এই মুহূর্তে আসে, যেহেতু একাডেমিক ডিসকাশন ক্লিয়ার আমার নাই যেটা, কিন্তু আমরা প্র্যাকটিক্যাল আপনি যেটা শেয়ার করলেন আমিও শেয়ার করলাম, এইখানে দেখা যায় যে সিস্টোলিক ফাংশন থেকে চেম্বার ডাইলেটেশন হয় না, শুধু সিকেডি থাকে, কিন্তু পেরিকার্ডিয়াল ইনফিউশন পেশেন্টের পাওয়া যায়। এক্ষেত্রে আমরা দেখি ডায়াস্টোলিক ডিসফাংশন আমরা পাই এইটা। বাট ক্লিনিক্যালি যেটা আমার মনে হয় যে এখানে পালমোনারি ইডিমা পাওয়া যাবে না, হ্যাঁ, এই জিনিসটাতে। হ্যাঁ, ফেলিওরে থাকলে পালমোনারি ইডিমা পাওয়া যায়, এখানে শুধু সিকেডি থাকে, যদি কনজেস্টিভ হার্ট ফেলিওর না থাকে যেখানে পালমোনারি ইডিমা আমরা পাবো না, হ্যাঁ, এই জিনিসটাতে। হ্যাঁ, এটাতে আমরা লাং বেজে আমরা পাবো না হয়তো, হ্যাঁ, ক্র্যাপস পাবো না ক্লিনিক্যালি। বাট এটা কোনো জিনিস বলা, এটা কোনো কনক্লুসিভ নিও না, যেহেতু আমার এই মুহূর্তে, কিন্তু আমি জানি ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আছে এই মুহূর্তে, যেহেতু আমি করি নাই, একটু ঘুমেছিলাম, এনাভাই খুবই ইম্পর্টেন্ট। এনাভাই এর চেয়ে অন্য একটা সাপ্লিমেন্ট কোয়েশ্চন করতে পারি কিনা না। স্যার আমি বলবো স্যার, ওইটা আমি একটু দেখছিলাম স্যার, ফ্লুইড ওভারলোড হইলে স্যার জেবিপি রেস্ট হইতে পারে স্যার, ফ্লুইড ওভারলোডে রেস্ট জেবিপি হয় স্যার। যদি হয়ে যায় সিকিডি থেকে সেক্ষেত্রে হইতে পারে, হ্যাঁ, যে কোনো জিনিস হইতে পারে। তখন তো তোমার কনজেস্টিভ হার্ট ফেলিয়ারই হয়ে গেল। হার্ট ফেলিয়ার হয়ে গেলে তো হার্ট ফেলিয়ারের ফিচার থাকবেই, হ্যাঁ, কিন্তু প্রশ্ন হচ্ছে হার্ট ফেলিয়ার নাই, শুধু তোমার সিকিডির জন্য। হ্যাঁ, সিকিডি পেশেন্টের ক্ষেত্রে আমরা এটা হার্ট ফেলিয়ার কিনা না এটা কিভাবে আলাদা করবো, তাই না? এটাই কোয়েশ্চেন আছে।
এটা কিন্তু স্যার সিকিডির কারণেও যদি হার্ট ফেলিয়ার হয়ে যায়, হ্যাঁ বদল বলো। হ্যাঁ স্যার একটা 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 স্যার স্যার একটা এনিমিয়া একটা ব্যাপার আছে স্যার, লং স্ট্যান্ডিং এনিমিয়া কি আমরা হার্ট ফেলিয়ার পাবো? যে সিকিডি তো এনিমিয়া থাকে, এটা তো একটা ক্লিনিক্যাল একটা, আমি মনে করি সিকেডিতে এনিমিয়া থাকবে স্যার, সিগন্যাল করে হইতে পারে। ওইটা একটা সিকেডিতে একটা লং হিস্ট্রি থাকবে স্যার, তার ডায়ালিসিস একটা হিস্ট্রি থাকবে। এই যে তার এটা আমি বদরুল, এটা জি, জি, স্যার। সিকিডি পেশেন্টে কেন হার্ট ফেলিয়ার হয় সেটাতে এটা তোমার 9টা না 7টা না 9টা কারণ আছে, বুঝছো? এর মধ্যে ওয়ান অফ দ্য কারণ হচ্ছে গিয়ে তোমার যে ইনফেকশন, এনিমিয়া, এগুলো হচ্ছে গিয়ে তোমার একটা কারণ, ইউরেমিয়া, এগুলো আছে। এবি ফিস্টুলা তো একটা কারণ, এবি ফিস্টুলা এটাও একটা কারণ কিন্তু। এবং ডেভিডসনও সম্ভবত আমার মনে হচ্ছে 7টা না 9টা কজ আছে সিকিডি পেশেন্টের কেন হার্ট ফেলিয়ার হয়। অ্যানিমিয়া তো অন্যতম একটা কারণ, অ্যানিমিক হার্ট ফেলিয়ার সেটা হয়। এবং অ্যানিমিয়া কারেকশনটাও কিন্তু সেখানে ডিফারেন্ট, অন্যান্য ইয়ের মতো না। কখন আমরা দিব, কখন আমরা ব্লাড ট্রান্সফিউশন করব, আমরা এটার এই ক্ষেত্রে আমরা হিমোগ্লোবিন লেভেল কত রাখবো, এটা পুরো আলাদা একটা প্রটোকল আছে সিকিডি পেশেন্টের অ্যানিমিয়া কারেকশনের এই ক্ষেত্রে জিনিসটা। এরম ভাই, আমরা ডে টু ডে প্র্যাকটিসে যেটা আমরা ঝামেলার মধ্যে পড়ি, আমরা তো এসি ইনহিবিটর ইউজ করি এবং এটা রেনাল প্রোটেক্টিভ এবং কার্ডিয়াক প্রোটেক্টিভ, কিন্তু দেখেন যে আমরা এসি ইনহিবিটর এআরবি ইউজ করি ডায়াবেটিস পেশেন্টদের, বাংলাদেশে ম্যাক্সিমামে কিন্তু আপনার হচ্ছে গিয়ে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়, ঠিক না? এবং দেখা যায় আমরা হাইপারটেনশন থাকে পেশেন্টের, আমরা খুব কনজারভেটিভলি এখনো থাকি। আমরা দেখা যায় এসি ইনহিবিটর আমরা ইউজ করতেছি, একটু ক্রিয়েটিনিন 1-2 পাইলাম, এই পেলাম, আমরা কিন্তু বন্ধ করে দিই এসি ইনহিবিটর। কিন্তু দেখেন আপনার লেটেস্ট, আপনি আজকে বলছেন লেটেস্ট কিন্তু বলে যে এসি ইনহিবিটর অ্যাডভান্স স্টেজ পর্যন্ত যাওয়া যাবে। এটা আজকে মেসেজটা কি, আমরা এসি ইনহিবিটর আমরা কোন স্টেজে বন্ধ করব কিনা না, আমরা এসি ইনহিবিটর আমরা দিব কিনা না। হ্যাঁ, যদি পেশেন্টের আপনার ওই জিনিসটা না হয়, 80% এর বেশি স্টেজ না হয় তাহলে বন্ধ করা যাবে না। না, ওইটা আপনার পেশেন্টের দীর্ঘদিন ধরে পায়ে আসছে, ওইটা তার যে ক্রিয়েটিনিন বাড়তেছে সেটা তার রেনাল জন্য বাড়তেছে, নট ডিউ টু, যদি আপনার এসি ইনহিবিটর দেওয়ার জন্য বাড়ে তাহলে 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই বাড়বে কিন্তু 25% এবং পটাশিয়াম তার বেড়ে যাবে। কিন্তু তার লং স্ট্যান্ডিং আপনার কারণে তার বাড়তেছে, মানে ডিটোরেট প্রগ্রেসিভ ডিজিজ একটা সিকিডি, ঠিক না? অন্য আদার ফ্যাক্টরের জন্য তার ডিটোরেশন হচ্ছে, বাট নট ডিউ টু এআরবি অর এসি ইনহিবিটর। কিন্তু সে স্টেজ ধরেন স্টেজ 2 তে চলে গেল, স্টেজ 3 তে গেল, এই পেশেন্টের কি এসি ইনহিবিটর আমরা বা এআরবি আমরা বন্ধ করব কি করব না? দেওয়া হচ্ছে তো, দেওয়া হয় কিন্তু। হ্যাঁ, ক্লিনিক্যাল যেটা কথা আছে, কনজারভেটিভলি যেটা কথা আছে, যেমন আপনার স্টেজ আপনার 2A পর্যন্ত আপনি দিতে পারেন এবং এন স্টেজে আপনি দিতে পারেন, একেবারে কনজারভেটিভ, কারণ এন স্টেজে অলরেডি আপনার রেনাল আপনার ডিস্ট্রাকশন হয়ে গেছে। হাইপারটেনশনটা ম্যানেজমেন্টটা গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে, কাজে এখানে এসি ইনহিবিটর আর একটু ডিস্ট্রাকশন করলো কি করলো কোনো ফ্যাক্টর না। এন্ড স্টেজ হচ্ছে তোমার সর্বহারা, ওখানে হারাবার কিছু নাই। এইটা কিন্তু মানে ইয়েতে আছে যে স্টেজ 3B আর থেকে স্টেজ 4 পর্যন্ত আমরা দিব কি দিব না, এটা অনেকে এই ক্ষেত্রে দেয় না, অনেকে বন্ধ করে দেয়। অল্টারনেটিভ অ্যামলোডিপিন এবং আপনার যে আলফা বোকার, এইগুলাতে যায় এইটাতে, এবং ডায়াবেটিক্স তো তখন থাকে। কিন্তু আপনার গাইডলাইন কি বলে, কি বলে যে এখন অনেকেই বলে যে যারা খুব বেশি অ্যাগ্রেসিভ বা যারা গাইডলাইন ফলো করে, তারা বলে অল স্টেজে কিন্তু এসি ইনহিবিটর দেওয়া যায়। এই জিনিসটাতে দেওয়া যায়, কিন্তু ওই যে ভলিউমের ব্যাপার আছে, ভলিউম না হয় অল স্টেজে দেওয়া যায়। তাহলে তো এই যে আমরা যে পড়ছিলাম যে এসি ইনহিবিটরের সাইড ইফেক্ট, যে ফার্স্ট ডোজ হাইপোটেনশন, ড্রাই কফ, অ্যাঞ্জিওনেরিটিক ইডিমা, রেনাল ইম্পেয়ারমেন্ট, হ্যাঁ এখানে বলছে মোর দেন 2.5 এন্ড হাইপারক্যালেমিয়া, তাহলে কি এই কথাগুলো কি বাদ যাবে নাকি? না না, এটা শুনো, এটা হচ্ছে কি বলতেছি, এটা যখন আমরা ফার্স্ট টাইম এসি ইনহিবিটর আমরা অ্যাড করব যে কোনো পেশেন্টের ক্ষেত্রে, এটা ইভেন পেশেন্টের আমরা জানি না নন মানে একটা ডায়াবেটিস নন সিকিডি পেশেন্ট, আমরা কিন্তু মানে টিপিক্যালি আমরা যদি একটা এসি ইনহিবিটর বা এআরবি অ্যাড করতে চাই, পেশেন্টের কিন্তু রেনাল ফাংশন এবং তার ইলেকট্রোলাইজ পটাশিয়াম লেভেল দেখে করা উচিত। এবং এসি ইনহিবিটর অ্যাড করার পরে তারপরে আমরা আবার দেখা উচিত তার 1 থেকে 2 সপ্তাহ পরে তার ক্রিয়েটিনিন লেভেল কি হয়েছে। এটা হচ্ছে কি, এটা কারণে ডিউ টু এসি ইনহিবিটর বা বিটা ব্লকারের মানে এআরবির কারণে রেনাল ডিসফাংশন হচ্ছে কিনা না, এটা কিন্তু অবশ্যই আমরা জানতে হবে। কিন্তু আমরা এটা বাইরে করে আমাদের যারা ওয়েল টু ডু বা ভালো হসপিটালে বা স্যাররা করে, কিন্তু আমার কথা হচ্ছে এটা না। নর্মালি পেশেন্টের যে এই যে সিকিডি বিভিন্ন স্টেজে অ্যাগ্রেসিভ প্রোগ্রেস হয়, সেক্ষেত্রে আমরা দেখা যায় অন্য কারণে হয়েছে, তার ইনফেকশন, এনিমিয়া, অন্য কারণে, নট ডিউ টু এসি ইনহিবিটর এআরবির জন্য না। কিন্তু আমরা আগে থেকে দিচ্ছিলাম পেশেন্টকে, তখন
অনেকদিন পরে ফলো আপে আসলো স্টেজ 2 অনেকে আমরা বন্ধ করে দেই। এটা গাইডলাইন এলাও করে কিনা না আমার মনে হয় না। রিসেন্টলি এনাম ভাই সব না স্টেজে আমি তো এসি ইনহিবিটর গাইডলাইন জানি, তবে বইয়ে কিন্তু এরকম কিছু বলে নাই, বইয়ে বলে নাই। ওইরকম স্টেজ অনুসারে কিছু বলে নাই। নেফ্রোলজিস্টরাও কিন্তু বলে এখন সব স্টেজে দেওয়া যাবে, আমি যতটুকু জানি। হ্যাঁ গাইডলাইনের স্যার, ইয়েটা এরা জানা কিন্তু নেই। স্যার আমরা যখন কল দেই প্রায় হ্যাঁ। সব রোগীরই তারা ওই এসি ইনহিবিটর দিয়ে রাখেন। তারা তো বলেন যে স্যার এটা তো ডায়ালাইসিসে আছে, প্রবলেম তো নেই, আর তারা তো পটাশিয়াম মনিটর করে স্যার। না 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 কামাল, ডায়ালিসিস যার বললাম না তার তো সে তো এরকম ভাই যেটা বললো সে তো মারাই গেছে, তার তো আর কিছু হারাইবার কিছু নাই। সেক্ষেত্রে হাইপারটেনশন কন্ট্রোলটা বেশি ইম্পর্টেন্ট, তার লাইফস্টাইলটা রাখা। কিন্তু স্টেজ 3B এবং 4 এই জায়গাটা, কারণ ম্যাক্সিমাম সিকেটি পেশেন্ট গুলা দেখা যায় স্টেজ 2 এসে অনেক দীর্ঘ সময় হোল্ড করে থাকে, স্টেজ 3-4 যায় না। আমাদের ম্যাক্সিমাম সিকেটি পেশেন্টের কিন্তু ট্রিটমেন্টের মেইন প্রোটোকল স্টেজ 2 পর্যন্ত শুধু এই যে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি দিলেই চলে, আর রিস্ক ম্যানেজমেন্ট করলেই চলে এই ক্ষেত্রে গুলাতে। স্টেজ 3-4 হচ্ছে গিয়ে থেকে দেন প্রোগ্রেস না করে, এই জন্য আমাদের যত ট্রিটমেন্টের করতে হয়, অ্যানিমিয়া কারেকশন এভরিথিং করে রাখতে হয়। কিন্তু দেখা যায় এখানে সতর্ক এখানে থাকে স্টেজ 3-4 যে কোনো অফেন্ডিং বা যে কোনো কারণে দেখা যায় রেনাল ফাংশন ডিটোরিয়েট করে, সেক্ষেত্রে কোনো কিছু আমাদের করা উচিত হবে না। এই ক্ষেত্রে অনেকেই কনজারভেটিভ থাকে, এটা হলো মেইন মেসেজ, বুঝছো? এটাতে স্টেজ 3-4 যেন না যায় পেশেন্টের। একবার রেনাল পেশেন্ট দীর্ঘদিন ধরে স্টেজ 2 বসে আছে, পেশেন্টরা যায় না, কিন্তু স্টেজ 3-4 যখন চলে যায় তখন পেশেন্ট তখন আবার ডিটোরিয়েট করা শুরু করে। এই ক্ষেত্রে এই জিনিসটা এনাম ভাই আপনি একটু মেবি নেফ্রোলজিস্টটা খুব অ্যাগ্রেসিভ। ওই যে আমরা মেডিসিন এবং কার্ডিওলজিস্টরা আমরা একটু শেকি হয়ে যায় আর কি, কিন্তু নেফ্রোলজিস্টরা দাদাস ইউজ করে তারা। স্যার হাইপারক্যালেমিয়া তো স্যার অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন, হাইপারক্যালেমিয়া হলে তো আমরা দিতে পারবো না। না না এখানে কন্ট্রাইন্ডিকেশন বলে নাই, বলছে ডোজ রিডিউসিং করতে হবে। যদি দেখা যায় হাইপারক্যালেমিয়া তো সব জায়গাতে যেটুকু পাই স্যার, হাইপারক্যালেমিয়া হলে আমাদেরকে এসি ইনহিবিটর দিতে পারবো না। হাইপারক্যালেমিয়া আপনি বললেন না, আমরা ইনিশিয়ালি শুরু করার পরে আমরা বেসলাইন দেখবো, বেসলাইন থেকে আমরা দেখবো কতটুকু বাড়ছে। যদি দেখা যায় ডিউ টু, তখন দেখা যায় অন্য কারণ না, শুধু এসি ইনহিবিটরের কারণে বাড়ছে, তখন হচ্ছে কি আমরা ডোজ রিডিউস করে আবার দেখবো যে সেটা উইদিন রেঞ্জের মধ্যে থাকে কিনা না। তারপরে দেখা যায় না, তারপরও রেঞ্জের বাইরে চলে যায়, তখন আমরা স্টপ করবো। এরকম ভাই কি বলে এই জিনিস? এটা ঠিক আছে, প্রথমে রিডিউস করব, রিডিউস করে দেখবো আর কি, সেটাই। এবং 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই ফলো আপটা করতে হবে, আবার ক্রিয়েটিন এবং ইলেকট্রোলাইট দেখতে হবে। আমরা আসলে এই জিনিসটা করি না, আমাদের উচিত পেশেন্টকে বলা, পেশেন্ট না করলে আমরা হয়ে যাবো যে আপনার না, এটা ম্যান্ডেটরি, কিন্তু এটা ম্যান্ডেটরি কিন্তু। জি স্যার, ইলেকট্রোলাইট করে দেখতে হবে। স্যার আরেকটা প্রশ্ন ছিল, ওই যে একুইটাইমাই রোগীদের ক্ষেত্রে প্রায় দেখি আমরা স্যার একুইটাইমাই একেআই নিয়ে আসে বা একেআই হয়ে যায়। স্যার এই একেআইটা প্রিভেন্ট করার জন্য আমাদের স্যার কি করণীয় আছে, বা ওই যে বা আমাদের কি কি করণীয় আছে স্যার, এটা যদি একটু প্রিভেন্ট করার জন্য? হ্যাঁ, কি কি করলে আমাদের একেআইটা প্রিভেন্ট করা যাবে? মানে অ্যাকিউট এমআই যেটা, অ্যাকিউট এমআই তো কোনো জানান দিয়ে আসে না, তাহলে আগে প্রিভেন্ট করা মুশকিল। আর বিশেষ করে অ্যাকিউট এমআই যেগুলোতে একেআই হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইনফেরিয়র এমআই, আরবি ইনফেকশন, এই সমস্ত ক্ষেত্রেই বেশিরভাগ হয়ে থাকে। আর অ্যান্টেরিয়র এমআই তো অনেক সময় হইতে পারে যদি পেশেন্টের প্রি এক্সিস্টিং ডায়াবেটিক পেশেন্ট হয়। তো সেই ক্ষেত্রে প্রিভেনশন হচ্ছে প্রথম তো আমরা হচ্ছে যে ওই যে নেফ্রোটক্সিক ড্রাগ যদি থাকে সেগুলো আমরা করে দেই, নেফ্রোটক্সিক ড্রাগগুলো বন্ধ করে দেই, বিশেষ করে ওই যে সিআইএনএ যেগুলো বলছি আর কি সেগুলো। এবং পেশেন্টের প্রপার হাইড্রেশন মেনটেন করতে হবে, জুডিশিয়াস হাইড্রেশন মেনটেন করতে হবে। এক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে পেশেন্টের একেআই থেকে 3 মাস কোনো টাইম, একেআই পেশেন্টের তোমার এটিএন যে হয়, নেক্রোসিস হয়, এটা হওয়া যাবে না। নেক্রোসিস হওয়ার পর্যন্ত নেক্রোসিস পর্যন্ত সে কিন্তু রিভার্সিবল। এবং এইটার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হিমোডাইনামিক পেশেন্টকে স্টেবল রাখা। এখানে খুব জুডিশিয়াসলি পেশেন্টকে, এবং গাইনিয়ালাদের আমরা আমি যখন নেফ্রোলজিতে ছিলাম, যে হিমোডাইনামিক স্টেবল রাখা একেআই পেশেন্টের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই যে হাইপারটেনশনের কথা বললাম না ভাই, বলছেন অনেকগুলো, সেখানে থেকে শুরু তুমি বলছেন যে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ গুলো যেগুলো পাচ্ছিল আগে পেশেন্টের, এই ক্ষেত্রে যারা হাইপারটেনশন চলে যায়, এই ক্ষেত্রে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ গুলো স্টপ রাখা।
হ্যাঁ কতক্ষণ স্যার? না টাইম টাইম হচ্ছে আর 10 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে। আমাদের ক্লাস আছে তো, ক্লিনিক্যাল ক্লাস আছে তো। হ্যাঁ আমাদের ক্লিনিক ক্লাস আছে ঠিক। এলআইসি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ক্লাস আছে। স্যার কি বলে? স্যারে কিছু বলুক, স্যারে যেটা বলে আর কি। স্যারে এটা কি টাইম ইয়ে করা নাকি কতক্ষণ আর ইয়ে? ওইটা হচ্ছে 10টা থেকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। না না আমাদের এই আইডিতে কি অটোমেটিক বন্ধ হয়ে যাবে নাকি? অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে 40 মিনিট পরে। দুইবার হয়ে গেছে, একবার হয়ে গেছে, আরেকবার শেষ হয়ে যাচ্ছে। 41 হয়েছে, এখন আরেক 40 হওয়া লাগবে। জি স্যার। শেষ করে দেন স্যার। আমাদের আমার মনে হচ্ছে যে এই হাইপারটেনশন সরি হার্ট ডিজিজ এবং কিডনি ডিজিজের যে কম্বাইনেশন যে পেশেন্ট গুলো, এগুলো আমি আজকে যেগুলো বইয়ে দিচ্ছি আমার কাছে কেন জানি মনে হয়েছে জিনিসগুলো অপ্রতুল, মানে অতটা ইয়ে না। এটা মনে হয় আমি চেষ্টা করব একটু নেফ্রোলজিস্টের কোলাবোরেশনে যদি আর একটু জিনিসগুলো ক্লিয়ার করা যায়। ম্যানেজমেন্ট গুলো আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু ইলাবোরেট এবং আরেকটু স্পেসিফিক কিছু জানার দরকার আছে। যদি সুযোগ হয় ভবিষ্যতে ইনশাল্লাহ আমি শেয়ার করব। কারণ এগুলা তো বইয়ের জিনিসগুলো তো আসলে খুব মানে ইয়ে করা থাকে, ইলাবোরেট অনেক সময় থাকে না। আর বিশেষ করে সুয়েব যেটা বলছে যে গাইডলাইন ডিরেক্টেড কিছু ব্যাপার স্যাপার আছে, সেগুলো কিন্তু যেমন আমাদের গাইডলাইন আছে কিভাবে নেফ্রোলজির ওদেরও অনেক গাইডলাইন ব্যাপার স্যাপার আছে। এগুলো আমি চেষ্টা করবো একটু কালেকশন করে আগামীতে ইয়ে করা। জি স্যার। সোয়েব কিছু বলবা? সোয়েব স্যার নাই স্যার, চলে গেছে। জি ও আসছেন স্যার আবার। হার্ট ফাউন্ডেশনের ইয়েটা কি, ওই আছে কি প্রোগ্রাম? ওরা হচ্ছে স্যার ক্লিনিক্যাল ক্লাস স্যার, কেস নিয়ে আলোচনা হয় স্যার। পেশেন্ট থাকে, পেশেন্ট নিয়ে আলোচনা হয়। এটা আমাদের জন্য খুবই কি স্যার ইফেক্টিভ হয় স্যার। সরাসরি স্যার দেখায় কিভাবে রোগী এক্সামিন করবে, তারা ভাইবা পরীক্ষাও নেই, ওখানে বসে বসে সবকিছু হয় স্যার। এটা নাম ভাই আমরা টিচারদের জন্য ইম্পর্টেন্ট, এটা কিন্তু রেকর্ডেড থাকে হার্ট ফাউন্ডেশনে। অবশ্যই হ্যাঁ, আমরা এটা খুব অনেক কিছু লার্নিং আছে, এটা পরীক্ষা কন্ডাক্ট করা। এটা খুব ভালো একটা উদ্যোগ। এই করোনাকালীন সময় আর কেউ এই জিনিসটা করতেছে না। ওই পেশেন্ট ম্যানেজমেন্ট হার্ট ফাউন্ডেশন তাদের সুবিধা আছে, এই জন্য তারা এটা করতেছে। ওদের জন্য খুবই মানে সারা অ্যাপ্রিসিয়েট করে ওদের এই জন্য। আচ্ছা, সোহেবের জানা আছে কিনা একটা জিনিস আপনি শেয়ার করি। ওই যেসব পেশেন্ট হিমোডায়ালাইসিসে আছে অথবা হ্যাঁ মানে রেগুলার মেইনটেনেন্স হিমোডায়ালাইসিসের পেশেন্ট, ওদের এমআই হয়ে গেলে নেফ্রোলজিস্টরা দেখছে যে ওই আনফ্যাকশনেটেড হেপারিনটা ইউজ করে আর কি এমআইতে, নন এসটিএমআই অথবা এসটিএমআই। কিন্তু আমি দেখলাম যে ওইরকম কিছু বলে নাই যে আমরা আমি যতটুকু জানি এনাম ভাই, যাদের এরকম আছে তারা কিন্তু হেপারিন ছাড়া কিন্তু ডায়ালাইসিস করে। মানে আমি আলমগীর স্যারের সাথে থাকতে দেখতাম যাদের এরকম ট্রেন্ড আছে হেপারিন, যদি এখানে আপনার ব্লক হয়ে যাওয়ার একটা থাকে, ট্রেন্ড থাকে আপনার, হ্যাঁ, তারা হেপারিন ফ্রি ডায়ালাইসিস করে, হেপারিন ফ্রি ডায়ালাইসিস করে। কাদেরকে, কোন পেশেন্টকে? যদি যে পেশেন্ট দেখে আপনার প্রোন টু আপনার হ্যাঁ ব্লিডিং রিস্ক আছে, অমুক আছে, এগুলাতে সেগুলো হেপারিন ফ্রি ডায়ালাইসিস করে তারা। নরমালি তো হেপারিন দিয়ে ডায়ালাইসিস করে না, সেটা ঠিক আছে, সেটা ডায়ালাইসিস বলতেছি না। আমি বলতেছি যে এমআই হয়ে গেলে আমরা তো এনোক্সিপিরিন ইউজ করি, এনোক্সিপিরিন ইউজ করি না, কিন্তু ওনাদের এটা হচ্ছে যে ওই পর্যায়ের পেশেন্টের জন্য হেপারিন ইউজ করতে আর কি, এনোক্সিপিরিন ইউজ না করে হেপারিন ইউজ করে তারা হলো কি, কারণ হলো কি এনোক্সিপিরিনের চেয়ে হেপারিনের আপনার মনে হয় যে ডিউরেশন হাফ লাইফটার ব্যাপারটা তারা করে, তারা স্টপ করে দেওয়ার জন্য এই জিনিসটা করে না। কিন্তু শুনো, এটা ঠিক আছে, কিন্তু এটা তো একটা বিকল্প ঠিকই আছে, কিন্তু এনোক্সিপিরিনের কি এরকম কিছু আছে যে এই সিকেডি স্টেজ এত হয়ে গেলে আর ওটা ইউজ করাই যাবে না, এরকম কিছু আছে কিনা? না না না, স্যার আমি একটু কথা বলবো কিনা? হ্যাঁ বলো। স্যার এখানে স্যার আমি যেটা জানি যে ল মলিকুলার ওয়েট হেপারিনের মনিটরিং লাগে না, কিন্তু দুইটা ক্ষেত্রে লাগে। একটা হচ্ছে সিকিডি এন্ড স্টেজ রেনাল ফেইলিউর এন্ড প্রেগন্যান্সি। এখানে যেহেতু মনিটরিং এর বিষয় আছে সেই কারণে মনে হয় তারা আনফ্যাক্টরেড হেপারিন ইউজ করে। আচ্ছা, মনিটরিং আমি করলাম, এনটিএক্স মানে 10 যেটা সেটা করতে হবে, এই তো
হ্যাঁ 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 এইটা করে মনিটরিং করলাম, কিন্তু আমি যে ওই দিতেই পারবো না এনোক্সিপিরিন এমন তো না। এমন তো আমার যতটুকু এনাম ভাই, আমার যত তারা হচ্ছে ডিউরেশন, শর্ট ডিউরেশন অ্যাকশন হেপারিনে তারা দেখা যায় যে তারা হেপারিন ইউজ করে হেমোরেজিক টেন্ডেন্সি থাকে একটা অন্যতম তাদের জন্য একটা সমস্যা। এর জন্য তারা প্রেফার করে হেপারিন, ডিউরেশনটা কম আছে, যেন হেপারিনের অ্যাকশন শেষ হয়ে গেলে ব্লিডিংটা বন্ধ হয়ে যায়, তাই এই জন্য তারা এনোক্সিপিরিন চুজ না করে হেপারিন চুজ করে। তাহলে এটা যেটা বলছে যে ব্যাপার একটা, আর 2 নম্বর হচ্ছে যে ওই যে শর্ট ডিউরেশন এটার কারণে হয়তো তারা ওটা চুজ করে। কিন্তু ভাই আরেকটা হলো যে যেমন আমরা গাইনিয়ালার দেখি যে আগে ফিক্সোকার্ড দিত আর মিথাইল ডোপা, আর কোনো অ্যান্টিহাইপারটেনসিভ তারা চিনে না। যে ডিসিপ্লিনে নাই ওরা দেখা যায় যে এই একটা শিখছে মানে এটা তারা ওই যে তাদের ব্রিডিং রিস্ক থাকে করে। হ্যাঁ, গাইনিয়ালাদের একটা উদাহরণ দিলাম আর কি। তো কিডনি তাদের ব্লিডিং রিস্কটা তাদের মাথা খারাপ যে হেপারিন, এই জন্য তারা হেপারিন ফ্রি কোন সময় করবে, হেপারিন ফ্রি কোন সময় করবে না, এই জন্য হেপারিনটা চয়েস করে। এনোক্সিপিরিনের ডিউরেশন বেশি 12 আওয়ার্স, এই জন্য তারা এই জিনিসটা করে আর কি। এটা একটা অন্য কোনো একটা কারণ হতে পারে। প্রশান্ত যেটা বললো, হ্যাঁ সেটাও একটু করতে হবে, তবে আমার মনে হয় যে ডিউরেশনের জন্য ওরা করে। আর ক্রিয়েটিনের ক্লিয়ারেন্সটা একটা হবে স্যার, ক্রিয়েটিনের ক্লিয়ারেন্স তো স্যার যেটা 30 হিসেবে যেটা আমরা দিতে পারবো না আশা করি। কোনটা বদল কি বললা? ক্লিয়ারেন্স স্যার, ক্রিয়েটিনিক ক্লিয়ারেন্স কিসে? ক্রিয়েটিনিক ক্লিয়ারেন্স যদি স্যার 30 নিচে হয় তাহলে তো স্যার আমরা এনফসাবলিন দিতে পারবো না। এটা তো একটা ব্যাপার আছে। তাহলে তো ডায়ালিসিস পেশেন্ট মানেই তো কিডনি ক্লিয়ারেন্স তো রিডিউস করার কথা বলছে বদরুল ভাই, দিতে পারবো না রিডিউস করার কথা বলছে, ডোজ রিডিউস এর কথা বলতেছি যে এই পত্রে আছে রিডিউস 30 নিচে স্যার রিডিউস করে 15 নিচে দেওয়া যাবে না স্যার। স্যার আমি একটা কথা বলবো স্যার। স্যার আমি আইসিইউতে তো ওই ডায়ালাইসিস রোগীগুলো আমরা করতাম, ক্যাথেটারে করতাম, করতাম স্যার। আমি দেখছি স্যার যাদের ওই সিকেডি রোগী এন্ড স্টেজ বা তাদের ক্ষেত্রে স্যার আমরা স্যার ওই হেপারিনটা দিতাম, তবে ডিউরেশনটা কম এবং এটা মানে 2.5 ঘন্টার মধ্যে শেষ করে দিতাম, বা 4 ঘন্টা নরমালি, তো আমরা 2.5 ঘন্টার মধ্যে। আর হেপারিনের পরিমাণও কম দিতাম স্যার। সরি স্যার, হেপারিন না, এনোক্সাপিরিন দিতাম স্যার, এনোক্সাপিরিন দিতাম। কিন্তু সাথে মানে কথাবার্তা শুনলাম তো স্যার এনোক্সাপিরিনে বেশি থাকে, কিন্তু আমরা এনোক্সাপিরিনটা দিতাম, কিন্তু নরমালি কিন্তু হেপারিন দিয়ে করা হয় না। কিন্তু নেফ্রোলজিস্টরা কিন্তু ওই একটা পর্যায়ে কিন্তু এনোক্সাপিরিন দিতেই দেয় না। না ওরা সবসময় ওদের শোনো, ওদের কাজ হচ্ছে ওরা ব্লিডিং রিস্ক ডোজ করে ইয়েটাতে, এই যেহেতু ব্লিডিং ডিউরেশনটা বেশি কম, হেপারিনের কম, এবং এই ক্ষেত্রে দেখো তুমি যেটা বলছো অনেক সময় যাদের 4 ঘন্টা দেওয়া লাগে তাদেরকে 2 ঘন্টা দেয়, এবং হেপারিন ফ্রি দিয়ে করার একটা ট্রেন্ড থাকে। হেপারিন ফ্রি দিও করে স্যার, এটা একটা জিনিস। হেপারিন ফ্রি আর যদি দুটার মধ্যে একটা চুজ করতে বলে তার হেপারিন চুজ করে, কারণ হেপারিনের ডিউরেশনটা কম, এটা অর্ধেক তোমার এটা। আর বদরুল যেটা বললা সেটা তো রেনাল ইয়ের জন্য, এমনিই তো আমরা যাদেরকে অনেক সময় আমরা যাদেরকে এনোক্সিপিরিন দেই তাদেরকে তো আমরা ডাবল ডোজের ক্ষেত্রে সিঙ্গেল ডোজ দেই ক্লিয়ারেন্সের জন্য, এমনি আমাদের কমায় দিতে হয় এইটাতে। হ্যাঁ স্যার আমাদের মিটিং প্রায় শেষ পর্যায়ে, 1 মিনিট আছে মাত্র। এনাম ভাই বিদায় নিয়ে নেব, কনক্লুশন এনাম ভাই আপনি কিছু। সবাইকে ধন্যবাদ, মানে আজকে ধৈর্য সহকারে ক্লাসটা অনেক ভালো হয়েছে স্যার, পার্টিসিপেট করার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম।